সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ওবি শিক্ষা পদ্ধতি চালু। জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না বলেন পুলিশ সুপার মাসুদ আলম। ডক্টর ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। তীব্র গরমের রেশ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে বৃষ্টির প্রবণতা। দেশে পৌঁছেছে কন্টেন্ট ক্রিয়েটর কারিনার মরদেহ। শুভ সন্ধ্যা। চটলচিত্রের রাত ৯টার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা জাহান তুষি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন। আজ রোববার বেলা 11:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম কথা জানান। দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মিজানুর রহমান সিনহা। তার জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ পেশ ইমাম আবু রায়হান। এতে আরও অংশ নেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদ বিভাগের অন্যান্য সদস্য। জানাজা শেষে পুষ্পস্তবক অর্পণ করে মিজানুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যরাও সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে মিজানুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের ৭ম ও ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান সিনহা। এছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিকভাবে চালু হলো আধুনিক আউটকাম বেসড এডুকেশন বা ফলাফল ভিত্তিক শিক্ষা পদ্ধতি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের পাঠদানের মাধ্যমে গত ৩ মে ২০২৬ থেকে এই নতুন কারিকুলাম আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে অভিন্ন সেমিস্টার পদ্ধতিও চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেলের উদ্যোগে নতুন এই শিক্ষাক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের নিয়ে নিয়মিত ওরিয়েন্টেশন সেমিনারের আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথাগত মুখস্থ বিদ্যার পরিবর্তে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করাই এই পদ্ধতির মূল লক্ষ্য। নতুন কারিকুলামে প্রতিটি কোর্সের শুরুতে কোর্স লার্নিং আউটকাম সুনির্দিষ্ট থাকবে, যা শিক্ষার্থীদের বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলবে। চবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফুরকান এই বিষয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে এবং শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে প্রতিযোগিতা সক্ষম করতে এই আধুনিক ওবি পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন। নতুন এই পদ্ধতিতে শুধু চূড়ান্ত পরীক্ষার উপর নির্ভর না করে শিক্ষার্থীদের ক্লাস পারফরমেন্স, অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক দক্ষতার উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের দীর্ঘদিনের দুর্ভেদ্য সাম্রাজ্য জঙ্গল ছলিমপুরে সরকার পুলিশ ট্রেনিং একাডেমি নির্মাণের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম। চট্টগ্রাম জেলা পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা কেবল একটি প্রথাগত সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল প্রশাসন, আইনশৃঙ্খলা ও গণমাধ্যমের পারস্পরিক দায়বদ্ধতা নিয়ে নতুন প্রত্যাশার এক সূচনা। এমন একটি সময়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যখন চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, সংঘবদ্ধ অপরাধ ও সামাজিক অস্থিরতা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। ফলে নতুন পুলিশ সুপারের বক্তব্য এবং তার দেওয়া প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে। পূর্বেই আমি নিজেও শুনেছি, বহুবার শুনেছি এবং বহুবার আলোচিত হয়েছে, ওখানে কেউ যেতেও পারতো না।
তো কিছুদিন আগে আমাদের পুলিশ উইক হলো। এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছে বা ওখানে একটা 2-3 বার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, তো ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে, যে ওখানে পুলিশ একাডেমি করবে, যেটা ট্রেনিং সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার। তো যার ফলে যেটা হবে যে ওইখানে পুলিশ সেন্টার ট্রেনিং সেন্টার যখন হবে, তো সেক্ষেত্রে তো ওইখানকার যে এখন যে জায়গাটা আমার কাছে বেশি মনে হয়েছে যে বেশি ভালোরেবল, সেটা হচ্ছে যে রাস্তাঘাট নাই। এই ভেতরের রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেটা কিন্তু হবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদ্য দায়িত্ব গ্রহণকারী পুলিশ সুপার মাসুদ আলম। সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্কের গুরুত্বকেই সামনে এনেছে। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদ মাধ্যমের সম্পর্ক কখনো প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং জনগণের কল্যাণে জবাবদিহিতা, স্বচ্ছতা ও জননিরাপত্তা নিশ্চিত করার একটি সমন্বিত প্রয়াস। মতবিনিময় সভায় পুলিশ সুপার মাসুদ আলম যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তা নিঃসন্দেহে ইতিবাচক। বিশেষ করে জঙ্গল, সলিমপুর ও রাউজানে সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তিনি যে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন তা জনমনে আশার সঞ্চার করে। অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়, এ বক্তব্য নিছক প্রশাসনিক ভাষণ নয়। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন পর নিরাপত্তা ও ন্যায় বিচারের নতুন বার্তা পেতে পারে। চট্টগ্রাম বহু সম্ভাবনার নগরী, আবার একই সঙ্গে বহু চ্যালেঞ্জেরও শহর। শিল্প, বন্দর, ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক যোগাযোগ ও কৌশলগত গুরুত্বের কারণে এই অঞ্চলে অপরাধ চক্র প্রায় সক্রিয় থাকে। পাহাড়ি এলাকা, শহরতলি, উপকূলীয় অঞ্চল এবং দ্রুত নগরায়নের ফলে সৃষ্ট বিভিন্ন সামাজিক বৈষম্য অপরাধের নতুন মাত্রা তৈরি করেছে। জঙ্গল, সলিমপুরের মতো এলাকায় ভূমি দখল, সন্ত্রাস ও আধিপত্য বিস্তার কিংবা রাউজানে রাজনৈতিক ও সামাজিক সংঘাতকে কেন্দ্র করে সহিংসতা নতুন কিছু নয়। ফলে এসব বিষয়ে জেলা পুলিশের কঠোর অবস্থান সময়োপযোগী বলেই মনে করেন অনেকেই। তবে বাস্তবতার প্রশ্নও রয়েছে। বাংলাদেশে প্রায়ই দেখা যায় দায়িত্ব গ্রহণের শুরুতে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কঠোর অবস্থানের ঘোষণা দেন, কিন্তু মাঠ পর্যায়ে কিছু অসাধু ব্যক্তি, প্রভাবশালী চক্র, রাজনৈতিক প্রভাব কিংবা দুর্নীতিগ্রস্ত নেটওয়ার্কের কারণে সেই উদ্যোগ অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তাই পুলিশ সুপার মাসুদ আলমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার ঘোষিত নীতিকে বাস্তবায়ন করা এবং জনগণের আস্থা অর্জন করা। সভায় তিনি আরও বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। গরু যাতায়াতের পথে যেন কোনো জায়গায় মিসিংয়ের বা ডাকাতি বা ছিনতাই বা মিসিংয়ের বিষয় যেন না আসে বা মিসিং না হয়, সেটার জন্য আমাদের তৎপরতা অধিক মাত্রায় এটা থাকবে। হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে উপদেষ্টা পরিষদের ভূমিকা তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে। 1979 থেকে যে টিকা দেওয়া হতো, হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। যে কারণে ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছিলেন, রানা ফরওয়ার্ড, গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনুস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। তীব্র গরমের রেশ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে বৃষ্টির প্রবণতা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দুটি লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে একই সঙ্গে দেশের 13টি জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছে রোমান আক্তার বিউটি। তীব্র গরমের রেশ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে বৃষ্টির প্রবণতা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দুটি লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে একই সঙ্গে দেশের ১৩টি জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, আগামী ৯৬ ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। তবে দেশের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। ১৭ মে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। ১৮ মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এছাড়া ঢাকা ও খুলনার কিছু এলাকায়ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ১৯ ও ২০ মে দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির এই ধারা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে দেশে পৌঁছেছে। আজ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে বিনা খরচে তার মরদেহ ঢাকায় আনা হয়। বাদ মাগরিব রাজধানীর বনানী DOHS কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানার বাড়িতে। সেখানেই তাকে দাফন করা হবে। লিভার সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ CMC হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে সেখানেই তিনি মারা যান। এর আগে রাজধানীর একটি হাসপাতালে ১ সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। এই ছিল চট্টল চিত্রের রাত ৯টার সংবাদ। সংবাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি সাবিনা জাহান তুষি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। জাজাকাল্লাহ খাইরান।